সবাইকে স্বাগত ইয়েস্টারডেস ফোন কল নামে এই নতুন পডকাস্ট। আজকে কথা বলবো আমার বন্ধু, কবি, সংবাদকর্মী হাসান জামিলের সাথে। আমার আজকের যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশি মিলেনিয়ালদের আবছায়া গল্প। তো জামিল ভাই, আপনার কি মনে হয়, মানে আমরা কি আসলেই এই ওয়েস্টার্ন মিলেনিয়াল যে টার্মটা, এটাকে আমরা ব্যবহার করতে স্বচ্ছন্দ বোধ করি, নাকি আমাদের মধ্যে আমরা আসলে এভাবে নিজেকে আইডেন্টিফাই করতে চাই কি চাই না? এই শব্দটা নিয়ে আসলে আমাদের মধ্যে মনে হয় না বিশেষ ধরনের কিছু আছে, বা ওভারঅল বেশি মানুষ জিনিসটা জানে বা বোঝে বুঝে আইডেন্টিফাই করার চেষ্টা করছে, এরকম মনে হয় না। আমি গতকাল রাতের বেলা আমার মনে হলো, আচ্ছা ঠিক আছে, দেখি আমাদের আশপাশে জিনিসগুলো নিয়ে লোকজন কি ভাবছে, কি কি কথা বলছে। দুইটা লেখা আমি পাইলাম হাতের কাছে। একটা হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ডে, ওখানেও গ্রস ধরনের লেখা। আর প্রথম আলোতে একটা লেখা, সেটা হচ্ছে যে কোন প্রজন্মকে কি বলে, কি নামে বলে। তাহলে জিনিসটা এখানে যেহেতু মিডিয়াতে নাই, মানে কি এখানে জিনিসটা কেউ খোঁজে না যারা কাজ করে। আর এর বাইরে আমি একটা জিনিস পাইলাম, ওই যে বিজনেস স্ট্যান্ডার্ডের যে লেখাটা ছাপা হয়েছে, সেটা হচ্ছে জাপানি একজন অ্যানথ্রোপোলজিস্ট যিনি বাংলাদেশে ছিলেন, কাজিগো সাম নাম, উনি একটা বই লিখছে, মিলেনিয়াল জেনারেশন ইন বাংলাদেশ। এই তো, এছাড়া তো আমি আর কিছুই পাইলাম না খুঁজে। এমনকি আমরাও, এমনকি ফেসবুকেও মনে হয় যে এই কথাগুলো, বা ব্লগেও এই কথাগুলো, এই টার্মটা ব্যবহার করি না। এর এর কারণে এটা জিনিসটার সাথে আমাদের ওই এঙ্গেজমেন্টটা নাই। আর আরেকটা জিনিস হচ্ছে, ইউরোপ কিংবা আমেরিকাতে যেভাবে তারা এটাকে ধরছে, আমাদের ধরার মতো পরিস্থিতিও নাই। এটা শিক্ষার পরিস্থিতি বলেন, কিংবা জেনারেশন নিয়ে আলাদা সচেতনতার জায়গা বলেন। তবে আমরা এই জেনারেশনের যে আনন্দ, ক্লান্তি, এগুলো সবকিছু দিয়ে কম বেশি আক্রান্ত। বিশেষত ধরেন আমি আপনি বা আমরা যারা কিছুটা আরবান হইছি, আমরা অবশ্যই এই জিনিসটার ভেতরকার এবং এটা দিয়ে আক্রান্ত। জিনিসটা খুবই শ্রেণীর ব্যাপার মনে হয়। আমি পলিটিক্যাল টার্মটা ব্যবহার করলাম। জিনিসটা খুবই অর্থনৈতিক ব্যাপার, জিনিসটা খুবই হচ্ছে গ্রাম শহরের আলাদা ব্যাপার, জিনিসটা খুবই হচ্ছে প্রাচ্য এবং পশ্চিমের আলাদা ব্যাপার। একদমই আলাদা আলাদা প্রত্যেকটা জায়গায় এই মিলেনিয়ালদের অবস্থান, প্রান্ত, কেন্দ্র, এগুলো খুব বেরি করে মনে হয়। কি এই কন? যে আমরা সচেতন না বা এটাকে আমরা ব্যবহার করি না, এটা যেমন সত্য, একই সাথে আমরা কিন্তু আমাদের এখনকার যে কাজগুলো আপনি যদি খেয়াল করেন, আমাদের বয়সী যারা লেখালেখি করছে, এখনকার বর্তমান যাপিত জীবনের যে সমস্যা, সংকট, সম্ভাবনা, সবকিছু কিন্তু আসলে আসে। এই লেখা কিন্তু আলাদা করা যায়, এই ফিকশন গুলোকে, এই কবিতাগুলোকে, এই ইমেজ গুলোকে। এবং এই আমরা পূর্ববর্তী জেনারেশন এবং পরবর্তী জেনারেশনের মাঝে যে অন্য কিছু, এই সচেতনতা আমার মনে হয় কিছু না কিছু পরিমাণে আমাদের মধ্যে আছে। আমরা প্রজন্ম নিয়ে হয়তো অন্যভাবে কথা বলি, আমরা কিন্তু প্রচুর, আমরা জেনারেশন কেন্দ্রিক গল্প কিন্তু হয়, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। না, এটা জেনারেশন কেন্দ্রিক গল্প হওয়ার একটা অসুবিধাও আছে। অসুবিধাটা ধরে আমি বলি, যেমন ধরেন জেনারেশন কেন্দ্রিক গল্পের প্রধান অসুবিধা হচ্ছে, এটা হচ্ছে আগে কি সুন্দর দিন কাটাইতামের, আমরা সবচেয়ে ভালো, এই দুইটা মিলাইয়া কথাগুলো পাড়া হয়, কথাগুলো বলে আগের এবং পরের জেনারেশনের মাঝখানে। এইটা হিসেবে মনে হয় আমরা যে ওয়াই জেনারেশন, এই ক্ষেত্রে মনে হয় সবচাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ জেনারেশন, অন্তত এই জায়গায়। কারণ আমাদের ঠিক আগের জেনারেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বা শিল্প বিপ্লবের পিকটা তারা পাইছে। আর আমাদের ঠিক পরের পরের জেনারেশন, যেটা আমরা জেড বলতেছি, তারা হচ্ছে আপনার প্রযুক্তিগত বিপ্লবের একদম সবচেয়ে ভালো টাইমটা পাইছে। আর আমরা হচ্ছি ওই যে তাদের মন মানসিকতা এবং তাদের একদমই প্রযুক্তিগত, মানে তথ্য প্রযুক্তির, ইনফরমেশন টেকনোলজির যে জায়গাটা, যেটা হুম। হচ্ছে আমার বাপেরা পায় নাই, কিন্তু আবার জেড এর অনেক বেশি পাইছে। এই জায়গায় হচ্ছে আমরা একমাত্র সেতু। এবং শুধু তাই না, আমরা যে দুটো প্রজন্মের সেতু তৈরি করতেছি তা না, একই সঙ্গে আমরা দুই ধরনের অ্যাডাপ্টেশনের ভেতর দিয়ে যাইতে হয়েছে। আমরা হচ্ছে যে প্রযুক্তি বিস্ফোরণের আগের সময়কার একটা অ্যাডাপ্টেশনে ছিলাম। ধরেন আমি লাঙ্গল দেখছি, ইভেন ওই যে মই দেয়, যে মইয়ের উপর আমি চড়ছি। কিন্তু আমার পরের হুম। প্রজন্ম যে মই দেওয়ার ব্যাপারটা যে গরু দিয়ে করা সম্ভব, এটা সে জানে না। স্রেফ জানে না, কারণ তার জন্মচক্ষে ওই জিনিস সে দেখে নাই। আহ, আর এই এক্স এর একটা মজা আছে, আমাদের যে এক্স জেনারেশন, এর একদম পৃথিবীর জন্য এরা এক্স হয়ে গেছে। কারণ হলো কি, ওরা যে পৃথিবীতে বাস করত, সেই পৃথিবী আর ওই পৃথিবী নাই। আর আমরা যারা মিলেনিয়াল, আমরা তো পুরাতন হই নাই এখনো। আমরা এখনো এই বৃত্তেটার মধ্যেই আছি, এমনকি জেড এখনো বিকশিত হয় নাই। আমরা যদি জেড দের বলি, জেড দের কারো বয়স 30 হয় নাই, মানে কি হলো, তারা এখনো ধরেন ওই অর্থে সমাজের যে কোর পাওয়ারের জায়গায় যায় নাই। কোর পাওয়ারের জায়গায় এখন রিয়েলি
আমরা এই যে আপনি যাইতেছি। 30-এর কথাটা বললেন, আমি একটু কেড়ে নেই কথা, কারণ 30টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ সংখ্যা মনে হলো। এই যে 30-এ পৌঁছা, এটা একটা কিন্তু ক্রুশাল ব্যাপার। হ্যাঁ, 30-এর কোথায় থাকা বা 40-এর কাছাকাছি যাওয়া বা 40-এ পৌঁছানো, এইখানে তো বললাম দুইটা ব্যাপার থাকে, একটা লুক ব্যাক করা, আর এখনো আমাদের ভবিষ্যৎ নিয়ে একটু হলেও চিন্তা থাকে। এখনো আমরা নিজেকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা করি, এখন আমরা অনেকগুলো সম্পর্ক নিয়ে নতুন করে ভাবি। আবার আরেকটা জায়গাও যে এই ইন বিটুইননেস, একটা হচ্ছে লোকাল, অর্থাৎ আমি ধরেন আমি আপনি বা অনেকেই আমরা ছোটবেলায় খুবই লোকাল সবকিছু দেখে বড় হয়েছে, এবং আমাদের গ্লোবাল হইতে হয়েছে বাধ্য হয়ে, অন্তত এন্টারটেনমেন্টের জায়গাতে। তো এই যে ইন বিটুইননেসটা কি আসলে আমাদেরকে এনরিচ করে, নাকি এটা আসলে মূলত একটা সংকট তৈরি করে, কি মনে হয়? না এইগুলোর কিছু সংকট তো থাকবেই। আপনি নতুন একটা জিনিস যখন নতুন একটা কালচারে অ্যাডাপ্টেশন করবেন, আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি আসলে রিচ করলাম যে ওদের সাথে আমি যুক্ত হইতেছি। এই যুক্ত হওয়ার ভেতরে সবচেয়ে দ্রুত যেটার সাথে আমি যুক্ত হই, ধরেন আজকেই এই যে স্ট্রিমিয়ার্ড আমি আর আপনি ব্যবহার করতেছি, এখানে ধরেন যে উম, আমি নিয়ে নিলাম জিনিসটা, ওরাও আজকেই ব্যবহার করতেছে, কিন্তু কালচারালি আমাদের সাথে তো তাদের একটা ল্যাগ থাকতেছে। এই কালচারাল ল্যাগটা পূরণ করাটা অনেক জটিল কাজ। এইখানে ধরেন ইউরোপের সাথে কিংবা পশ্চিমের সাথে আমরা যত দিতে পারি, পশ্চিম থেকে নিতে হয় ঢের ঢের বেশি। ফলে এই যে নেয়া দেয়ার যে অসামঞ্জস্য, এই অসামঞ্জস্য তো কিছু জটিলতা তৈরি করে। কারণ আমরা যদি প্রথম বা দ্বিতীয় প্রজন্ম, প্রথম প্রজন্মই যদি হয়, জেডরা ধরেন সেকেন্ড, ওদের জন্য যতটা সহজ আমাদের জন্য অতটা সহজ না। কারণ আমাদের একটা দড়ি যে জায়গায় বাঁধা আছে, ওই দড়িটা টেনে টেনে তো নিয়ে যেতে হয়। মানে দড়ি কথা বলতে কি স্বাধীনতার সীমার কথা বললাম আমি। তা আমাদের পরেরদের জন্য আমরা যেখানে শেষ করতেছি, ওদের সীমাটা ওইখান থেকে শুরু হইতেছে। ফলে তার জন্য আর একটু সহজতর। ধরেন আমরা লোকাল জিনিসগুলো পাইছি, তো লোকালের সাথে আমাদের বন্ধন তৈরি হয়েছে। নতুন বন্ধনে গেলে লোকালের সাথে বন্ধন শিথিল হয়েছে। মহাভারতে আছে যে নতুন বন্ধনে জড়াইলে পুরাতন বন্ধন শিথিল হয়ে যায়। তো ওই শৈথিল্য তৈরি হয়েছে, কিন্তু শৈথিল্য তৈরি হয়েছে, শেষ হয়ে যায় নাই। আর যার এই বন্ধন ছিল না তার জন্য ওইটা আরো সহজ, কারণ ওইটা সে নিজের করে নিতে পারছে। ওরা খুব দ্রুত, খুব জিস্টটা চায় আর কি। ধরেন আমাদের বাংলা বইয়ে একটা প্রশ্ন থাকতো না, সারাংশ লিখো। ওরা খুব দ্রুত সারাংশে পৌঁছাতে চায় বা সারাংশটা নেয়, এটা তাদের একটা পজিটিভ দিক। কিন্তু একই সঙ্গে সার নিতে গিয়া অনেক সময় যে ওরা সার পর্যন্ত রিচই করতে পারে না, কারণ সার অনেক অনেক সময় বড় জিনিসের সার বড় থাকে, ধরেন ওয়ার এন্ড পিসের পুরাটাই সার, তো ওইটার মধ্যে সে যাইতে রাজি না। কিন্তু যদি দেখে যে জিনিসটা বড়, তাহলে বোধহয় জিনিসটা সার বস্তু না। কিন্তু বড় জিনিসও কখনো অধিক সার সমেত হইতে পারে। হ্যাঁ, আমি আবার একটু একটা জিনিস মাথায় চলে আসলো, এটা আমার কাছে মনে হলো ইন্টারেস্টিং হতে পারে। কি মনে হয়, মানে আমাদের জেনারেশনের এই যে গল্প তৈরির যে প্রসেস, সেটা আড্ডায় হোক, লেখার সময় হোক, সিনেমা বানানোর সময় হোক, গানের মধ্যে হোক, সেইটার মূল সংকটটা কোথায় আমার? একদম কোর হিসেবে যাদেরকে সহজে আইডেন্টিফাই করা যায় যে এই জেনারেশনের প্রবণতাগুলো নিয়ে যারা বড় হয়েছে, যেমন ধরেন আপনার কিছুটা বিচ্ছিন্নতা। আরেকটা ইন্টারেস্টিং প্রবণতা আমার কাছে মনে হয়েছে, এরা খুবই পরামর্শ করে বটে, কিন্তু এরা পরামর্শ করে খুব বন্ধুদের সাথে। আমি কই যেন পড়তাছিলাম যে এখানকার ছেলেরা আহ প্রতি 1 ঘন্টায় কতবার ফোন চেক করে। ফোন চেক করে মানে কি, তাদের একটা কমিউনিকেশনের মধ্যে থাকে। কারা থাকে ফোন চেকের সাথে, কারা কমিউনিকেশনে থাকে? তারা তার বন্ধুরা। ফলে তারা যে শেয়ারটা করে, যে পরামর্শটা করে, যে আলাপটা করে, তারা বন্ধুদের সাথে আলাপ করে। এই আলাপ সব যে আমাদের হাতে চলে আসে তা না, বা আমরা জানতে পারি তা না, কিন্তু তারা কথা বলে। ফলে তাদের গল্প নিশ্চয়ই আরেকটা ওয়েতে তৈরি হয়। আমি ধারণা করি আর একটু, আর কিছুদিন পরে জিনিসগুলো পাবো। আর তারা আমাদের মতো রিটেন ফর্মের চেয়ে বরং ভিজুয়াল ফর্মটাকে বেশি পছন্দ করে। হ্যাঁ, এবং ছোট করে ধরেন আপনি দেখেন সোশ্যাল মিডিয়াগুলোতে ধরেন রিল, কিংবা ধরেন টিকটক, কিংবা ধরেন এরকম ছোট ভিডিওগুলো, অথবা ধরেন আরেকটু সিরিয়াসলি যারা করে সিনেমা বানায়, স্বল্প দৈর্ঘ্য পূর্ণ দৈর্ঘ্য পর্যন্ত না 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 গেলাম। ইভেন আপনি খেয়াল করছেন কিনা জানি না, আমাদের সময়ে একটা সাধারণ ফ্যাশনের অংশ ছিল হচ্ছে আপনার কি, একটা একটা গিটার কিনতে পারলে বা একটা গিটার কাঁধে ঝুলাইতে পারলে এটা একটা ফ্যাশন। ফ্যাশন মানে কি, ওই জিনিসটা ওই সময়ের একটা চাহিদা, একটা ব্যান্ড তৈরি করা। কিন্তু আপনি দেখেন এখনকার ছেলেদের মধ্যে কিন্তু এই জিনিসটা কম, বরং তার আরেকটু ইন্ডিভিজুয়াল। একটা গিটার থাকলে কিন্তু আপনি একা প্লে করতে পারতেছেন না, 5 জন লাগতেছে। আপনার একটা ব্যান্ড তৈরি করার আর্জ তৈরি হইতেছে। বাজে তো এখন সে একটা কাউকে ক্যামেরা, শোনাইতে হবে। গান গায়ে কাউকে শোনাইতে হবে, সে একটা ক্যামেরা তৈরি করে, ক্যামেরা নেয়, হয়তো 2-3 জনে কাজটা করে। কিংবা ধরেন এই ফ্যাশন গুলো যে বদলাইতেছে, এই ফ্যাশনের সাথেও কিন্তু ধরেন আপনার এটা আছে। হ্যাঁ, গান গায়ে কাউরে শোনাইতে হবে কিংবা দল করতে হবে।
এখন হচ্ছে যে দৃশ্যমান দল করার ব্যাপারগুলো মনে হয় একটু কমছে, আর দৃশ্যমানতাও কমছে। ধরেন আড্ডাগুলো দেওয়া জায়গাগুলো হয়তো সংকুচিত হয়েছে। এবং আরেকটা জিনিস আমার কাছে খুবই সিগনিফিকেন্ট মনে হয়েছে, শারীরিক খেলাধুলার প্রতি মানুষের ইয়াটা কমছে, মানে টোটাল যে হুম হুম এঙ্গেজমেন্ট হুম। ছিল, আমরা যেরকম খেলছি, খেলায় যে সময় ব্যয় করছি, এটা মনে হয় অনেক বেশি কমছে। আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ। আমরা যখনই গল্প তৈরি করি, এটা ওরালি হোক বা রিটেন ফর্মে হোক, হ্যাঁ, আমাদের গল্পগুলো আহ, খুব বেশি ইমেজ প্রধান। আমরা আমাদের বিশেষ করে নস্টালজিয়া আমাদের একটা বড় রোল প্লে করে। আমাদের মধ্যে নস্টালজিয়া হচ্ছে প্রত্যেক প্রজন্মেরই এটা দোষ বা গুণ, যাই বলেন না কেন, নস্টালজিয়া থাকবেই, থাকা উচিত। নস্টালজিয়া না থাকলে কেমনে, তাই না? সে আমাদের প্রত্যেক প্রজন্মই তার নিজের প্রজন্মকে সেরা হিসাবে দাবি করে। হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক। আমি টাইম বলতে পারতেছি না, ধরেন 1700-1800 সালের আশপাশের দিকে একটা আলাপ হইতেছিল ইউরোপের লোকজন যে এখনকার ছেলেপেলে অনেক বই পড়ে। তো বই পড়া একটা বিরাট বড় ধরনের ক্রাইসিস। কেন ক্রাইসিস? যে এরা কোনো সোশ্যাল এঙ্গেজমেন্ট নাই, মানুষের সাথে মিশে না, সারাক্ষণ এরকম বই পড়ে। বই পড়া জিনিসটা খুবই বাজে একটা ব্যাপার। হ্যাঁ, যে এরা কি মানুষের সাথে মিশবে না, এদের জীবন কি বইয়ের ভিতর ঢুকে যাবে, ইত্যাদি। তো পরে ধরেন এই আলাপটা এখন আইসা আমরা ভাবতেছি যে ফোনের মধ্যে, এই যে এখনকার পোলাপান ফোন দেখে, এখনকার পোলাপান টিকটক করে, এখনকার সবুজ রং লাগায় চুলের মধ্যে, এটসেট্রা। এটা আমার আলাপ না, মানে আমি আর আপনি এই আলাপটা করি না, কিন্তু আমাদের জেনারেশন এই আলাপটা করে। তা আমার মনে হয় যে না, প্রত্যেক জেনারেশনের একটা নিজস্ব প্রবণতা নিয়ে বড় হয়। এবং ধরেন যে জেমস আমাদের কাছে গাঁজাখোর হিসাবে অন্যদের কাছে ছিল, আমার বাপনদের কাছে, সেই জেমস 30 বছরের ব্যবধানে লিজেন্ড হয়ে গেছে। ফলে হুম। আজকে যাদেরকে নিয়ে আমরা ক্রিটিক করতেছি, এতে ক্লাসিক হওয়ার জন্য ওদের তো একটু সময় দিতে হবে, বা ওদের একটা জায়গা যাওয়ার জন্য ওই একটা টাইম দিতে হবে। ওই টাইমের পরে আসলে জিনিসটা বোঝা যাবে। এখন এরা এখনো বিকশিতই না পূর্ণ মাত্রায়, এদের অল্প অল্প প্রবণতা সমেত আমরা দেখতে পারতেছি। আর আমরা অলরেডি ধরেন একটা একটা জায়গায় চলে গেছি, আমাদের নানান ধরনের সৌভাগ্যের ভিতর দিয়ে গেছি। আমাদের বিরাট বড় একটা সৌভাগ্য এবং দুর্ভাগ্য একই সঙ্গে, আমরা খুবই ভালো একটা ডেমোক্রেটিক এরাতে বড় হয়েছি। সারা দুনিয়াতে ডেমোক্রেসির সবচেয়ে জয় জয়কারের সময় আমরা ছিলাম। এবং একই সঙ্গে আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে এটার একটা পতনের মধ্যে আমরা থাকছি। এইটা থেকে ওরা মনে করেন মুক্ত, ওরা মনে হয় পলিটিক্যালি আমাদের চেয়ে একটু বেশি স্কেটার্ড বা সেন্টার্ড না। আসলে সময়টা কাদের, কোন জেনারেশনের হাতে, এটা খুবই টেকনিক্যালি রং প্রশ্ন, পলিটিক্যালি রং প্রশ্ন, কিন্তু আমি আলাপটা করতে চাই। এইটা খুব সম্ভব এখনো মিলেনিয়ালদের, কিন্তু ওকে। একই সঙ্গে আমরা, এটা হচ্ছে কি, এক এক জায়গায় এক এক রকম। ধরেন আজকে নিউজিল্যান্ডে কত বছর বয়সী প্রধানমন্ত্রী আসছে, ফিনল্যান্ডে কত বছর বয়সীরা চালায়। আজকে আমাদের নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে, যে পদ্ধতিতেই হোক, এদের গড় বয়স কত? 40 বছর আগেও কত বছর বয়সে আমরা বাংলা একাডেমি পুরস্কার পাইতে পারতাম? রুনা লায়লা কত বছর বয়সে স্বাধীনতা পদক পাইছে? এখন আমাদের কি অবস্থা? তো এইসব জিনিসগুলো হয়। ফলে আমরা যারা এই দিকটায় থাকি, আমরা নানান দিক দিয়ে পিছাইছি, মনে হয় বয়সের লড়াইয়েও আমরা পিছিয়ে গেছি। সময় তো গুরুত্বপূর্ণ। ধরেন অনেকগুলো। তো আমাদের যে শৈশবের সময়, যেখানে ধরেন এক এক ধরনের, ওটা আমাদের সময়। আবার ওই সময়টা পলিটিক্যাল টাইম, ওটা একটা সময়। ওই সময়টায় ধরেন গার্মেন্টস শিল্পের বিকাশ ঘটতেছে, আমাদের মেয়েরা গ্রাম থেকে শহরে আসতেছে, ওইটা আর একটা সময়। আবার ধরেন অনেকেই সময়টা নিয়ে ভাবতেই আসে না, মানে ওর ভাবার প্রয়োজন নাই, প্রয়োজনের বাইরে চলে গেছে ধরেন। কিংবা ধরেন আমি আমি একটা মজার এক্সাম্পল দেই, আমি মনে হয় না এই পলিটিক্যালি খুব রাইট হইতে পারে। ধরেন ফ্রান্সে গত 10 বছরে যে বড় বড় কথা আন্দোলনগুলো হয়েছে, এই আন্দোলনের মধ্যে একটা হচ্ছে ধরেন আপনার সমকামিতা বিষয়ে ওদের একটা বড় চাওয়া ছিল, এবং ওদের এটা কথাবার্তা চলছে। আজকে ওরা এই পর্যন্ত গেছে, কিন্তু আমার এখানে কি কি সমস্যার মধ্যে আমি আছি, আমি ওই জিনিসটাকে ঠিক বা ঠিকের বাইরে গিয়ে আলাপটা করতেছি। আমাদের ক্রাইসিসের জায়গাগুলো এত বেশি নিচের দিকে, যে আসলে আমি এখানে ভাত কাপড় দ্রব্যমূল্য এগুলোই ডিল করে কুলায় উঠতে পারতাছি না। সেখানে আমি এর বাইরে যে ধরেন মানবিক বিষয় সেগুলো নিয়ে কথা বলার মতো স্কোপ আছে কিনা। ফলে অনেকগুলো হাতের ভেতর দিয়ে থাকে টাইমটা, ওই হাতগুলো সবগুলো আমার না, একটা দুইটা আমার, আবার অনেকগুলো অন্যের, একটা দুইটা জুলুমের, একটা দুইটা আবার ধরেন স্নেহের হাত, একটা দুইটা হচ্ছে ভরসার হাত, এরকম মনে হয় আর কি। আপনি খুব আরেকটা ভালো জায়গায় গেলেন আলাপটা, যে কম্পারেটিভ একটা ডিসকাশন, যে ওয়েস্ট এবং ইস্টের মধ্যে। ওয়েস্ট বলতে আমি আসলে যে তুলনামূলক অর্থনৈতিক ভাবে যারা
সচ্ছল দেশ তাদের বোঝাচ্ছি। তো আমি এইখানে মিলেনিয়ালদের সাথে দু একজনের সাথে কথা বলছি, এবং তারা নিজেদেরকে যখন আইডেন্টিফাই করে তারা দু একটা ঘটনার কথা বলে। একটা হচ্ছে কি কি? 9/11। তারা হ্যাঁ। মনে করে যে তাদের জীবনযাপনে এই ঘটনার একটা বড় প্রভাব। এবং তারা আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ বলছে, যে তারা যখন আবার একটু খুব ম্যাচিওর অবস্থায়, একটু স্টেবল অবস্থায় চলে আসছে, তখন হচ্ছে কোভিড এর মতো একটা বড় প্যান্ডেমিক এবং সবকিছু মিলায়। এবং অনেক স্টাডিতেই বলা হয় যে মিলেনিয়ালরা হচ্ছে সবচেয়ে গরিব জেনারেশন। তারা আসলে যেই বয়সে পৌঁছাইছে সেই বয়সে তাদের হাতে যে পরিমাণ সম্পদ টাকা থাকার কথা ছিল তা তাদের কাছে নাই। এবং সারা বিশ্বের কনটেক্সটেই, এটা একটা স্টাডি আমি একটা ইউটিউব ভিডিওতেও দেখছি, যে সারা বিশ্বেই যদি আপনি প্রাতিষ্ঠানিক পড়াশোনার কথা বলেন, সবচেয়ে বেশি পড়াশোনা করছে মিলেনিয়ালরা। প্রাতিষ্ঠানিক পড়াশোনা, প্রাতিষ্ঠানিক পড়াশোনা বেশি করার একটা উদ্দেশ্য নিশ্চয়ই ছিল, যে হচ্ছে ভালো চাকরি পাওয়া, ভালো ইনকাম করা। কিন্তু তারা কিন্তু ভালো ইনকাম করছে না। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এইটা কি আমাদের একটা বড় ক্রাইসিসের কারণ কিনা, যে আমরা এই যে বিভিন্ন ধরনের ঘটনা, বিভিন্ন ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে, যেগুলো আমাদেরকে ফাইন্যান্সিয়ালি, সোশ্যালি খুবই একটা অস্থিরতার জায়গায় নিয়ে গেছে। এবং এই জন্য বয়স হিসাবে দেখেন, আমাদের আগের জেনারেশন এই বয়সে এসে কিন্তু তাদের সাংসারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠিত ভাবতো এবং মনে করতো এটা প্রতিষ্ঠার বয়স পার হয়ে গেছে, আপনি 30-35-এ চলে গেছেন মানে আপনার যা যা করার আপনি মোটামুটি গুছায় নিবেন। কিন্তু আমরা কিন্তু এখনো ঠিক গুছায় নেওয়ার অবস্থাতে ঠিক যাই নাই, দুই একজন বাদ দিয়ে। আমার আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে হয়, যে আমি বাংলাদেশি মিলেনিয়ালদের নিয়ে আলাদা করে বলতে চাচ্ছি এই কারণেই, যে আমাদের জন্য তাহলে এরকম ক্রাইসিস গুলোর কারণ কি কি। আমাদের তো 9/11 নিশ্চয়ই আমাদের এত ডিরেক্টলি প্রভাব বিস্তার করেনি আমাদের উপরে। আচ্ছা, আপনার কি মনে খুবই হয়? ভালো কথা বলছেন। ২, ৩, ৪ টা প্রসঙ্গ আসছে। মনে হয় এটা একটা বড় প্রশ্ন, তাই না? ধরেন একটা 9/11 প্রসঙ্গ আসছে, একটা আর্থিক অবস্থার আসছে, আর একটা হচ্ছে আমাদের আমাদের আমরা আসলে কেন পারতেছি না, তাই তো? এইগুলা নিয়ে ধরেন আমাদের এটা তো প্রশ্নের উত্তর না, আমাদের নিজস্ব অবজারভেশন, নিজস্ব আলাপ আলোচনা আরকি। হুম আমাদের হুম হুম। কথাগুলো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি। এইখানে খুবই মজার ব্যাপার আপনি বলছেন যে আপনার আমাদের এই জেনারেশনকে যে আইডেন্টিফিকেশন করতেছে যাদের স্মৃতিতে 9/11 আছে। এইটাই। হুম। বলে তার জন্ম 97 সালে কিংবা 91 সালে কিংবা 92 সালে, ওইটা না। আলাপ হচ্ছে যে জেন ওয়াই হচ্ছে যাদের স্মৃতিতে 9/11 আছে। এইটা একটা ভয়ঙ্কর জিনিস। আমরা 9/11 কে ডিল করছি হচ্ছে শিশু হিসাবে। আমি আপনি দুইজনেই 11-12 বছর। ওই সময়ে আসলে পলিটিক্যাল জিনিসগুলো আমাদের বোঝার সুযোগ ছিল না পার্সোনালি। কিন্তু একটা বড় ধরনের ক্রাইসিসের ভেতর দিয়ে যাইতেছি। আমি আমার নিজের কয়েকটা খন্ড খন্ড স্মৃতি বলি গ্রামের। আমাদের একটা 14 ইঞ্চি ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি ছিল। হ্যাঁ, 12 বছর বয়স তখন আমি মক্তবে যাইতাম, এবং আমি কয়েকবার প্রহারের শিকার হয়েছি টেলিভিশন দেখার ফলে। হুজুর আমারে পিটাইছে। কিন্তু আমি দেখলাম যখন 9/11 ঘটলো তখন হুজুর আমাদের বাড়িতে আসা শুরু করলেন, এবং উনি টিভি দেখেন। টিভিতে উনি যুদ্ধের খবর নেন, যে কি হইতেছে আফগানিস্তানে, কি হইতেছে, তারপরে হচ্ছে ওইখানে যে এটা হইলো কি হইতেছে, এবং এরপরে যখন আপনার মার্কিন ইরাক যুদ্ধ যখন হইলো তখনও উনি আসলেন। মানে দাঁড়াইলো হচ্ছে যে আমাদের জীবনে এই জিনিসটা হচ্ছে হঠাৎ করে বাচ্চা জীবনে টিভি দেখার মতো একটা জটিল জিনিসকে সহজ করে দিচ্ছে কিন্তু যুদ্ধটা। এইটা কিন্তু আমি পার্সোনালি, ধরেন আমার একটা সুবিধা হইলো, কিন্তু অসুবিধার জায়গা তো তখন আমরা বুঝতে পারতেছি না। এটা হচ্ছে একটা। তারপরে আরেকটু পরে ওই আমাদের টেপ রেকর্ডার গুলোতে রাস্তায় যাইতে যে টেপ রেকর্ডার গুলো আমরা শুনতাম না, ওখানে ধরেন সাদ্দামের জীবনী, ওখানে ধরেন আল কায়দা এবং তাদের তাদের নেতাদের বন্দনামূলক রেকর্ড বাজতো। আমার একটা মনে আছে ছড়ার মতো করে আমেরিকা, ব্রিটেন, শয়তানের দুই ঠ্যাং, এরকম করে করে গান চালু হলো। আমার এখন খেয়াল নাই পুরাটা। মানে কি এইখানে বাংলাদেশে একটা গণঘৃণাও তৈরি হয়েছে, সেটা হচ্ছে আপনার মার্কিনদের এগেনস্টে। কিন্তু টুইন টাওয়ার যখন ধ্বংস হইতেছে, এটা তো ধরেন অন্যরা করছে, এন্টি মার্কিন একটা শক্তি করছে, কিন্তু এটার যে ফলাফল, সেটার যে ওয়েব, সেটা একদম গ্রামে। আমি তখন খুবই গ্রামে থাকি। আমাদের গ্রাম থেকে ধরেন পাকা রাস্তার দূরত্ব তখন অনেক কিলোমিটার, 10 কিলোমিটার হবে। বিদ্যুৎ নাই আমাদের গ্রামে। তো সেখানেও ধরেন এটার ওয়েবটা পড়ছে আয়সা। এটা হচ্ছে একদম র গ্রামের একটা বাচ্চা ছেলে, 11-12 বছর বয়সের স্মৃতি। কিন্তু এই 9/11-এর যে প্রভাব, পশ্চিম এবং পাশ্চাত্যকে যে আলাদা করে ফেলা, এবং এইখানে আমি এবং আপনি দুইজন সরাসরি ভিকটিম হইলাম। আমাদের শুধু জাতি পরিচয়ের কারণে আমরা দুইজনই মুসলমান, এবং যে ইসলামোফোবিয়ার যে জয় জয়কার, এবং সেটা বাংলাদেশের রাজনীতিতে, ভারতের রাজনীতিতে, পাকিস্তানের রাজনীতিতে, আমেরিকার রাজনীতিতে, ইউরোপের রাজনীতিতে যে ভয়ঙ্কর ভাবে আসছে। এবং এই ইসলামোফোবিয়া কিন্তু আমাদের এখানে যেরকম
একটা বড় ধরনের বজ্রপাতের মতো করে আসছে, একই সঙ্গে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটা আমরাই ভাঙছি, আমরাই এটার সঙ্গে কথা বলছি। প্রথমে আমরা এই হেজিমনির শিকার হয়েছি, যে হ্যাঁ মুসলমানরা এটা করছে ইত্যাদি করছে। এই হেজিমনির শিকার হয়েছি বিশেষত আমরা যারা আরবান শিক্ষিত লোকজন, এবং যারা কোট আনকোট প্রগতিশীল। এবং বাংলাদেশে এখন পর্যন্ত এই ঊর্ধ্বকমার ভেতরে প্রগতিশীলদের মধ্যে এই ইসলামোফোবিয়ার যে আপনার বিষ বৃক্ষ গাছছিল, এটা এখনো ওঠে নাই। ধরেন আমি একটা নন প্র্যাকটিসিং মুসলমান, আপনিও কম প্র্যাকটিসিং বা নন প্র্যাকটিসিং মুসলমান, আমরা দুইজনেই এই জিনিসটা নিয়ে বলতে পারতেছি, কিন্তু ওরা পারতেছে না, এবং ধারণা করি অনেকদিন তারা পারবেও না। এইটা হচ্ছে 9/11-এর একটা ভয়ানক মানে ওয়েব, যেটা আমার আমরা খুব সুন্দর প্রভাব। একটা, আমি একটু স্মৃতিকাতর হয়ে গেলাম যে ওই হ্যাঁ, যে বলেন না প্লিজ, বলতাম যে প্লিজ। আমাদের হুমায়ুন আহমেদ একটা খুব সুন্দর নাটক বানাইছিল যুদ্ধবিরোধী, আমার মনে ও আছে। হারে, যে অসাধারণ। পরবর্তীতে আমরা ইউটিউবে অনেকেই দেখি হ্যাঁ, যে অসাধারণ। ওই ওই রকমই আপনি যে গল্পটা বললেন, খবর দেখা একটা বাড়িতে, এবং সেখানে ইরাক ইঙ্গো মার্কিন হামলা, যেটা ইরাকে আসলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই 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 যুদ্ধের প্রভাব একটা মানুষের, একটা সাধারণ মানুষের জীবনে কিভাবে পড়ে, এবং সে একটা যুদ্ধবিরোধী অবস্থানে প্রতিবাদে কিভাবে চলে যায়, এত হ্যাঁ, সহজ করে সুন্দর করে গল্পটা দেখানো হয়েছিল। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওয়েস্টে যেভাবে আসলে সরাসরি এটাকে আইডেন্টিফাই করে একটা জেনারেশন, যে আমরা এইটা এইটার ভিকটিম, বা এইটার সাথে আমাদের জেনারেশনের বড় হয়ে ওঠাটা খুব রিলেটেড। আমরা কিন্তু সরাসরি 9/11 কে রিলেট করি না। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে ইনডিরেক্টলি যে প্রভাব, এটা কি আমরা আসলে সবাই অ্যাকনলেজ করি? না, আমরা সবাই একনোলেজ করি না। করি না কারণ আমরা বেশিরভাগ হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে সাবলটার্ন। আমি আর্থিক অবস্থায় বলতেছি না। এই কথাটা একটু বড়লোকি আছে, মানে দেমাগ আছে, ফখর আছে, কিন্তু জ্ঞানের ক্ষেত্রে আমরা বেশিরভাগই খুবই মানে পশ্চাৎপদ। কথাটা আ- আশা করি মার্সি পাবো আমি, তারপরেও বলে রাখলাম। ফলে আমরা যে জিনিসটাকে মিলাবো, যে এটা আমাদের উপর একটা খারাপ প্রভাব ফেলছে, আমরা এটার ভিকটিম হইছি, আমরা যে ভালো এটা বলার জন্য হাতে পায়ে ধইরা গুড মুসলিম বানাইতে হয়েছে শাহরুখ খান রে, কিংবা ধরেন এপিজে আব্দুল কালাম রে পাজামা খুলে দেখাইতে হয়েছে যে আমি বোমা নিয়ে আসি নাই। এই জিনিসগুলো তো হইছে। আমি আপনি ভিকটিম। পুরো এশিয়ার মুসলমানরা যেভাবে আক্রান্ত হয়েছে, যেভাবে ভিকটিম হয়েছে, এটা তো একটা কল্পনাতীত ব্যাপার। আপনি শুধুমাত্র আপনার জন্ম পরিচয়ের কারণে আপনি টেরোরিস্ট। হ্যাঁ, এই যে পরের পরিচয়ের রাজনীতি যে নতুন মাই করে নেম ইজ উত্থান। খান এন্ড আই এম নট এ হ্যাঁ, টেররিস্ট। মাই নেম ইজ খান, সেটাই আমি বললাম যে মাই নেম ইজ খান বানাইতে হয়েছে মাই নেম ইজ খান। এইটা ওখান থেকে আমাদের এখানেও ধরেন মাইক্রো লেভেলেও আছে। ধরেন আপনি পাহাড়ি, আপনি নমশূদ্র, ভারতে যেরকম, এইসব কারণে আপনার নানান ভাবে নানান কিছুতে ভিকটিম হইতে হয়। এটা এবার হলো আমাদের একটা। এটা বলেন তো, আমরা কি হ্যাঁ, আসলেই গরিব অন্য জেনারেশনের তুলনায় আমি আমি এই আমি আমি বয়সে এসে? নিশ্চিতভাবেই, আমি নিশ্চিতভাবে ব্যক্তিগতভাবে অত্যন্ত গরিব। আমরা যে পরিমাণ শ্রম আর দিই সেই আসলে এই তুলনায়। যে একটু ডেভিয়েট করি, কিন্তু আমার মনে হয় যে প্রসঙ্গ বদলাচ্ছে না, যে ধরেন আমরা রাত জাগাকে আমাদের একটা লাইফস্টাইলের অংশ করে ফেলছি। ধরেন ডিডুস বলে একটা আহ গ্রামীণ ফোনের একটা সিম আসলো, এসে বললো যে রাত 12টার পরে তোমরা ফ্রি কথা বলতে পারবা। তো তখন মাত্র 2005-06 সালের কথা। তখন আমরা ফোন হাতে পাচ্ছি। আমি বায়না ধরলাম যে আমাকে ডিজোস সিম দিতে হবে, অন্য সিম নিব না। ওই ডিজোস সিমটা কিনলাম, এবং আমার বেশিরভাগ বন্ধু বান্ধবের হাতে ওই সিমটা, যেটা রাত 12টার পরে ফ্রি কথা বলা যায়। আমরা 12টার পরে কথা বলবো বলে জেগে থাকি। ওই যে জেগে থাকা শুরু করলাম ভাই, তাড়াতাড়ি ঘুমাইতে পারি না। এটা আমাদের লাইফস্টাইলের অংশ করে ফেলছি। আজকের ক্ষেত্রে জেগে থাকা জিনিসটাকে আমরা একটা স্বাস্থ্যগত ঝুঁকি হিসেবে নিচ্ছি। আমাদের ধরেন দুই ধরনের অসুখ হয়, একটা হচ্ছে জীবাণুঘটিত অসুখ, আর একটা হচ্ছে লাইফস্টাইল জনিত অসুখ। লাইফস্টাইল জনিত অসুখ যেমন ধরেন আপনার বিশেষ করে ডায়াবেটিস, বিশেষ করে আপনার ওই যে কোলেস্টেরল হয়, তারপরে হচ্ছে অসংক্রামক রোগ যেগুলা ধরেন হার্টের অসুখ এটসেট্রা। তো এটার সাথে আমরা এটার একটা দোষ হিসেবে নিয়ে আসছি। কিন্তু রাত জাগা নিয়ে আমি আপনি না হয় একটু খারাপই বললাম, কিন্তু জালালউদ্দিন রুমি কি কারণে রাত জাগার পক্ষে ছিলেন? উনি বলছেন, কিংবা ধরেন আমাদের লোকজন কেন বলছে যে তুমি অর্ধেক রাতে উঠে নামাজ পড়ো, এটা ভালো, জ্ঞানের জন্য সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে ঘুম। হ্যাঁ, নজরুল কেন বলছে যে বলতেছেন? যদি না জানি মাতাল সকালে। হ্যাঁ, যেটার কিন্তু আবার আমাদের জেনারেশনের একটা ভার্সন আছে মার্জুক রাসেলের, ফারুকির একটা নাটক হবে মনে হয়, আমি শিওর না, একটা ক্লিপ আমার এখন মনে আছে, যে ওইখানে মা এসে মার্জুক রাসেলকে বলতেছে যে "এই ঘুমাস না কেন?" তো বলছে এইসব আচ্ছা। প্রসঙ্গে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে। তো নজরুল এটাকে সেটাই। আগে এন্ডোর্স করে গেছে। আমরা রাত জাগি অন্য কারণে, শুধু ডিজুসের জন্য যদি না ঘুমাইতাম, সেইটা শুধুমাত্র যারা ডিজুস চালাইতো, যারা ছাত্র, যাদের পেশা নাই, তারা রাত জাগতো।
কিন্তু ওভারঅল এই প্রজন্মের কিংবা আমাদের একটু আগেরও যাদের এখন 50-50 প্রায় হয়ে গেছে, আমাদের ইমিডিয়েট আগে, তারাও ধরেন অনেক রাত জাগে। এখন আমি দেখি তো অনেক রাত জাগে। এই রাত জাগাটা মনে হয় একটা শুধুমাত্র ডিজুস বা এই ধরনের এটা নিয়ে বলার সুযোগ কম। এটা মূলত হচ্ছে যোগাযোগ প্রযুক্তির বিকাশের কারণে, আর কোনো কারণ আমার চোখে পড়ে না। একটা লোক যদি, যেমন আমি স্কুলে গেছি আপনার যাইতে 1.5 মাইল, মানে প্রায় 3 কিলোমিটার, আসতে 3 কিলোমিটার হাঁটছি। এরপর যখন আমি সাইকেল দিয়ে কলেজে যেতাম, সেটা ধরেন 6-7 কিলোমিটার। আমার অনেক ক্লান্তি থাকতো। আমি ক্রিকেট খেলতাম 4 ঘন্টা দিনে, দৌড়াইতাম। তো এই ক্লান্তি যখন থাকে তখন আমার রাত ঘুমানোর জন্য ডাকে, আমার ক্লান্তি লাগে, আমার হাই উঠে, আমি পড়তে পারি না, এটসেট্রা। কিন্তু আপনি যখন এগুলো বাদ দিতেছেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাদ দিতেছেন, জালালউদ্দিন রুমির সময় লোকের তো হাঁটতে হয়েছে, প্রফিটের সময় তো হাঁটা ছাড়া কোনো বিকল্প ছিল না, উঠে পিঠে ওঠো নইলে হাঁটো। ফলে সে অনেক ক্লান্ত ছিল। আমাদের ক্লান্তি কমে গেছে কারণ আমরা অনেক কিছু করি যেটার জন্য আমাদের ফিজিক্যালি জিনিসটা করতে হয় না। ফলে আমাদের হাতে, যেহেতু আমি পরিশ্রম করি না, আমার শরীর কম ক্লান্ত হয়, ফলে আমি বেশি জাগতে পারি। একটা আজকে থেকে 40 বছর আগের লোকের 8 ঘন্টা ঘুমানো যতটা প্রয়োজন ছিল, আমার সময় এসে 8 ঘন্টা না ঘুমায়ও আমি এর চেয়ে বেশি কাজ করতে পারি, কারণ আমার ওই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর ভিতর দিয়ে যাইতে হয় না। এটা একটা বড় কারণ আমি ধারণা করি। এই যে আমাদের অনেক ক্লান্তি কমে গেছে এটা মানলাম, ক্লান্তি কমে গেছে, কিন্তু হ্যাঁ। কিন্তু ক্লান্তি কি আসলে নাই? মানে ধরেন নতুন নতুন ক্লান্তি কি তৈরি হয় নাই? আমাদের জেনারেশন ক্লান্ত, হতাশায় ক্লান্ত। আপনি আগের একটা প্রসঙ্গ তুলছিলেন যে আমাদের জেনারেশন আসলে গরিব কেন, আমাদের জেনারেশন সবচেয়ে শিক্ষিত মানুষরাও কেন পারতেছে না। এটার দোষটা আমাদের ইমিডিয়েট আগের জেনারেশনের অবশ্যই। আমরা গরিব কারণ আমরা অনেক শ্রম শোষণের শিকার হই। আমি যতটা পরিশ্রম করি অতটা টাকা আমাকে দেওয়া হয় না। সে আজকে যায় কাজে, সকাল 8টার সময় তার অফিস শুরু হয়, তাকে কাজ করতে হয় বিকেল 4টা পর্যন্ত, এটা তার রেগুলার ডিউটি। এবং তাকে বাধ্যতামূলক আরো 4-5 ঘন্টা ওভারটাইম করতে হয়, সে ইচ্ছা করলে বেরোতে পারে না। সে বাসায় ফিরে আগামীকাল অফিসে যাওয়ার চিন্তা নিয়ে, এই যে তার পুরো আবর্ত, এই আবর্তর মধ্যে তার ব্যক্তি কম থাকে। ফলে এই আবর্তের ভেতর দিয়ে সে যায়। এবং আপনি দেখেন আপনার বন্ধুরা, আমি জানি না আপনি খুব ভালো বিশ্ববিদ্যালয়ে খুব ভালো একটা সাবজেক্টে পড়ছেন, তাদের বেকারত্ব কম। আমি ফরচুনেটলি কিংবা আনফরচুনেটলি দুইটাই একসাথে, আমি তো পড়াশোনা ওই অর্থে করি নাই, ফলে আমি কয়েকটা ব্যাচের সাথে পড়তেছি, আমি ফেল করছি, আমি পড়া ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের অনেক পরে আমি পড়াশোনা শেষ করতে আপনাদের সঙ্গে শুরু করেও। তো এই হিসাবে আমি দেখছি যে আমার অনেক বন্ধুরা যারা এখনো কাজ পায়নি, তো তার যে ক্লান্তির ধরন, সেটা হতাশার ক্লান্তি, সেটা নানান ধরনের অবসাদ, নানান ধরনের ক্লেদ, হ্যাঁ, প্রেমিকার বিয়ে হয়ে যাওয়া, এই ধরনের একটা বড় ক্লান্তি আছে। সফলদের ক্লান্তি হচ্ছে অতি কাজের ক্লান্তি, আমাদের কাছ থেকে শ্রম শোষণ করা হয়, অনেক কাজ করানো হয়। এই দুই লেভেলের ক্লান্তি মনে হয় আছে গ্রসে। আমার ভুল হইতে পারে, কারণ আমি জিনিসটা খুব ভাইবা বলতেছি তা না, আপনার সাথে কথা বলতে গিয়ে বলতেছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ধরেন প্রত্যেক জেনারেশনেরই একটা অংশকে পড়াশোনা হোক, চাকরি হোক, বা আরো অন্য কোনো কারণে হোক, মাইগ্রেট করতে হয় গ্রাম থেকে শহর। ধীরে ধীরে যে আমরা মেট্রোপলিটন বা কসমোপলিটন এক্সপিরিয়েন্স, এমনকি গ্রামেও অনেকেই এখন ধরেন মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড, স্মার্টফোন হোক, যে কোনো কারণেই হোক, কোনো না কোনো এক্সটেন্টে, কোনো না কোনো পরিমাণে এই বৈশ্বিক কসমোপলিটন বা মেট্রোপলিটন অভিজ্ঞতার সাথে পরিচিত হচ্ছে বা যুক্ত হচ্ছে। আমার আমার যেটা নিজের একটা ভয়, এটাই বলি যে আমার যেটা ভয় সেটা হচ্ছে যে এই যে বাধ্য হইতে হয় আমাদের মেট্রোপলিটন এক্সপিরিয়েন্স নিতে বা কসমোপলিটন এক্সপিরিয়েন্স নিতে কোনো না কোনো ভাবে, এই বাধ্য হওয়াটা কি আমাদের আসলে বৈচিত্র্য নষ্ট করে নাই অনেকখানি? কি মনে হয়? মাইগ্রেশনের ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে ইন্ডিভিজুয়াল গুলো ইন্ডিভিজুয়ালের পরিচয় পাইতে পারছে, আমাদের গরিব ইন্ডিভিজুয়াল গুলো, ধরেন যারা সর্বহারা ইন্ডিভিজুয়াল, যে আগে হয়তো অন্যের বাড়িতে বছর চুক্তিতে মনি থাকতো, মজুরি করতো বছর চুক্তিতে, সেই ব্যক্তিগুলো ঢাকায় কিংবা ধরেন ছোট ছোট শহরগুলোতে গেছে, গিয়া ধরেন গার্মেন্টসে কাজ করা শুরু করছে। সে তখন পছন্দ করতে পারছে, তার আসন রিক্সার পাটাতন থেকে রিক্সা পর্যন্ত উঠছে, সে নিজে চয়েস গুলো করতে পারছে, সে প্রেম করতে পারছে, প্রেম করে বিয়ে করতে পারছে। এগুলো তাদের একটা পজিটিভ দিক আছে। এখন আরেকটা নতুন ধরনের মাইগ্রেশন দেখা যাইতেছে, সেটা হচ্ছে অনেক ধনী যারা, অনেক পারিবারিক ভাবে যারা অনেক সচ্ছল, তারা মনে করেন একটা মাইগ্রেশন করে সে ইতে আসতেছে, কি বলে নাম এটা, শহরে আসতেছে, এবং পড়াশোনা করে সে আবার গ্রামে যাইতেছে, কৃষি করতেছে। মানে বাংলাদেশের যে হোমের আইডিয়া, এই হোমের আইডিয়ার বাইরে তারা এখানে থাকে, এবং এটা তারা বাড়ি বলে না, তারা এটারে অন্য একটা নাম বলে, সেটা হচ্ছে বাসা। বাসা মনে হয় যে পাখি ডিম পাড়ার হুম। সময় শুধু থাকে আর বছর থাকে না, এরকম। সে শুধু এখানে উৎপাদনের জন্য থাকে,
তার সাথে এই শহরের সম্পর্ক, এই মাইগ্রেটেড পিপলের সাথে শহরের সম্পর্ক হচ্ছে উৎপাদনের সম্পর্ক। আর লাস্ট যে বিষয় নিয়ে আলাপ করতে চাই, এখন আপনি কি পড়তেছেন বা কি দেখতেছেন বা কি লিখতেছেন? আমাদের অঞ্চলে কবিতা লেখে তারা পড়ে নাই এরকম লোক কম। সেটা হচ্ছে অক্ষয় মালবেরি, মনীন্দ্র গুপ্তের একটা বই। আমি বইটা হুম, রসায় রসায় পড়তেছি। আর এই কবিতা টবিতা লিখছি। কবিতাটা শোনান, এই কবিতা দিয়ে আমরা শেষ করি আজকে। কবিতাটা বা শোনাই। অনেক বদনাম কামিয়েছি রোজ, জটা সন্ন্যাসীর যৌন পতনের মতন আমিও অস্থানে ঘুমিয়েছি বহু রাত। শুরিখানার জমাট বমির নহর থেকে আমাকে উদ্ধার করেছে পাপ সঙ্গী ভাই। ক্লান্ত হ্যাট মাথায় অভদ্র পল্লী থেকে বের হয়ে আসতে দেখেছেন বুড়ো জেঠু। আমার শার্টের পকেটেই উপচে পড়েছে সবার বিশ্বস্ত শ্রান্ত ইকোনোডিএক্স। অবিশ্বস্ত স্বামীর সব অলংকার পরে পরিপূর্ণ ব্যর্থ প্রেমিকের ঘোর লাগা পথে হাঁটতে হাঁটতে হারিয়ে গেছি গহীন বনেতে, যেখানে জন নেই, মানব ও মানবী নেই, একটা ঠান্ডা শিবলিঙ্গ আরতির অপেক্ষায়, তাজা ফুল আর গড়িয়ে যাওয়া জল কুহকি। তার পাশেই হঠাৎ আমি, হায়, তুমি, তুমিও। পাখিদের ঠা ঠা করতালির ভেতর উঠে আসি, উলঙ্গ, অবলম্বহীন, থরথর, অবুধ, আবোল তাবোল। অনেক বদনাম কামিয়েছি সন্ন্যাসীর যৌন পতনের মতন। এই যে তোমাদের সামনে, এই আমি। আমাকে কি শাস্তি দেবে, দাও।